ইউএন অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশন বা সায়েম নাকি সিয়াম ওকে যাই হোক সো ইউনাইটেড এই কথা শুনতে পাচ্ছ সবাই জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে সো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন গুলো বেসিক্যালি এই ইন্টারন্যাশনাল লেভেল অফ প্ল্যানিং গুলো করে সো এদের মধ্যে ইউএন অর্গানাইজেশন আসলে কারা তোমরা জানো মোটামুটি ইউএনডিপির নাম শুনছো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নাম শুনছো ইউনিসেফ ইউএন হ্যাবিটেট ডব্লিউএফপি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এগুলো খুবই পপুলার এরা দেখবা যে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে ফান্ডিংও দেয় বিভিন্ন কিছু করে অনেক কিছু করে সো ইন্টারন্যাশনাল লেভেলে মানে একটা ব্রড পিকচারে আর কি দেখা যে কোনো প্রবলেম বা যে কোনো ইস্যুর কমপ্লিকেটেড সলিউশন কিভাবে হইতে পারে সেগুলো ইন্টারন্যাশনাল লেভেলে কিভাবে হইতে পারে সেরকম কিছু সো তোমরা কেউ কি বলতে পারবে ইন্টারন্যাশনাল লেভেলে যে কোনো প্ল্যানের এক্সাম্পল এনিওয়ান নিচের থেকে দেখে বললো না অন্য কিছু জানলে বলো স্লাইড তো সবার কাছেই আছে আচ্ছা এটা বাদ দেই আমরা অন্যগুলা জিজ্ঞাসা করব সো একটা পপুলার ইন্টারন্যাশনাল লেভেল অফ প্ল্যানিং হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা তোমরা সবাই শুনছো 17টা গোল আছে ঠিক আছে সো এর আগে ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 15 সাল পর্যন্ত একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে যেমন জিরো পভার্টি কোনো পভার্টি থাকবে না এখানে জিরো মানে জিরো না সো এটা একটা গোল আছে যে কত পার্সেন্ট পভার্টি রিডিউস করবে এত সালের মধ্যে কতটুকু ইয়া করবে এইভাবে আর কি যাবে সো এটা 2030 সাল পর্যন্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সো প্রত্যেক গোলের আন্ডারে আবার বিভিন্ন পলিসি প্ল্যান আছে তো যখন দেখবা যে বিভিন্ন প্রজেক্ট আসে সো এই একটা গোলকে কেন্দ্র করে প্রজেক্ট আসে যে এই গোলের আন্ডারে আমরা কথার কথা ইউনিসেফ ফান্ডিং দিচ্ছে এটা করার জন্য বা এই গোল সো প্রত্যেক ইয়ারে কতটুকু অ্যাচিভ করবে 2030 সালে কোন পর্যন্ত যাবে এরকম গোল আছে এরপরে দেখবা যে 30 সাল শেষ হইলে একটা রিপোর্ট পাবলিশ করবে সেখানে যে যা গোল ছিল কতটুকু অ্যাচিভ করতে পারছে কি পারে নাই সো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেল অফ প্ল্যানিং এরপরে আসো আস্তে আস্তে এরপরে আসে ন্যাশনাল এরপরে একেবারে কান্ট্রি ওয়াইড কি প্ল্যানিং হইতে পারে ঠিক আছে সো এক এক কান্ট্রির এক এক ধরনের প্রবলেম যদি তুমি ইউএস এর দিকে তাকাও সেই কান্ট্রির এক ধরনের প্রবলেম বাংলাদেশের দিকে তাকাও তাইলে আর এক ধরনের প্রবলেম ঠিক আছে সো এটা আজকেই দেখলাম যে ফেসবুক একটা ভিডিও ভাইরাল হয়েছে যে বাংলাদেশের একটা ছোট বাচ্চার কাছে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশের যদি একটা প্রবলেম তুমি সলভ করতে চাও তো কোনটা সলভ করতে তো বাচ্চা বলছে যে শীত মানে ও খুব শীতে কষ্ট পায় এই কারণে ওর কাছে শীতটাই হচ্ছে বড় প্রবলেম তো বাংলাদেশ এরকম এক এক কান্ট্রির এক এক প্রবলেম সেই অনুযায়ী তোমার প্ল্যানিং দরকার এটা নেশন ওয়াইজ ডিফারেন্ট হবে সো বাংলাদেশের কি কি ন্যাশনাল লেভেল অফ প্ল্যানিং আছে এইটা যদি একটু কেউ বলতে পারো কে কে জানো ন্যাশনাল লেভেল অফ প্ল্যানিং বাংলাদেশে কি কি আছে কি কাউরে দাঁড় করাই না দিলে কেউ তো বলো না যে কাউরে যদি বলি যে এ বলো তখন আনমিউট করো তাছাড়া থেকে বলো না এই বলো একজন নো রেসপন্স কেউ নাই যে জানো না এটা ন্যাশনাল লেভেল থেকে কি ধরনের প্ল্যান হয় পার্সপেক্টিভ প্ল্যান রিসেন্টলি হচ্ছে স্পেশাল প্ল্যানিং নামে একটা স্যার বলো স্যার রিসেন্টলি স্পেশাল প্ল্যানিং নামে স্যার একটা মানে বিআইপি থেকে একটা কার্যক্রম হয়েছে সম্ভবত আচ্ছা আচ্ছা স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্ক এটাও একটা ন্যাশনাল লেভেল প্ল্যানিং বলতে পারো যে স্পেশাল প্ল্যানিং কিভাবে হবে সেটা একটা ফ্রেমওয়ার্ক দিছে সো এটা ন্যাশনালি এটা কনসিডার করে স্পেশাল প্ল্যানিং করতে হবে আর কি মানে স্পেস রিলেটেড যে কোনো প্ল্যান সো
এরকম এটা হ্যাঁ, অবশ্যই ন্যাশনাল লেভেল অফ প্ল্যানিং। সো দেখো আমাদের কিছু, কিছু এক্সাম্পল আছে। এগুলো আমরা জানি সবাই মোটামুটি। দেখো ১ম হচ্ছে ডেল্টা প্ল্যান। ডেল্টা প্ল্যানের কথা আমরা শুনছি। তো ডেল্টা প্ল্যান হচ্ছে ২১০০ সাল পর্যন্ত ২১০০ সাল পর্যন্ত ইমপ্লিমেন্ট হবে। এখন এই ২১০০ সাল পর্যন্ত যাইতে, যাইতে এরকম বিভিন্ন ফেজ আছে। যে এত সালের মধ্যে আ কি কতটুকু অ্যাচিভ করবে এরকম মানে এরকম মাইলস্টোন আছে বিভিন্ন ডেল্টা প্ল্যানে। ঠিক আছে? সো কতটুকু জিডিপি গ্রোথ হবে এই সালে, তারপরে এতটুকু হটস্পট আছে বিভিন্ন কোন জায়গায় বেশি কোন জায়গা বেশি গুরুত্ব দিতে হবে। যেমন দেখো এই যে কোস্টাল এরিয়া, ড্রট প্রোন এরিয়াস, সো হটস্পট। তো এখানে অনেক কিছু লেখা আছে। সো ডেল্টা প্ল্যান বেসিক্যালি এটা ন্যাশনাল ওয়াইড প্ল্যান বা ন্যাশনাল লেভেল প্ল্যান। এরপর আসো এটা একদম খুবই কমন সবার জানার কথা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাংলায় বলে। ৫ বছর পর, পর ৫ বছর মেয়াদে একটা পরিকল্পনা নেওয়া হয়। বর্তমানে চলতেছে 9th 5 ইয়ার প্ল্যান হইছে কিনা এটা আমি ঠিক জানি না। দেখি একটুখানি 9 ইয়ার প্ল্যান। আচ্ছা, বাংলাদেশের না কোন জায়গায় হইতেও পারে নাও হইতে পারে, আই এম নট সিওর, বাট লাস্ট ছিল এই তো এখন ২৬ সাল। ২৬ সালে আরেকটা প্ল্যান হওয়ার কথা। এখন নতুন সরকার আসলে হইতে হবে। সো ৮টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হইছে মানে ১৯৭১ সালের পর থেকে। সো 8 5 ইয়ার প্ল্যানে এরকম যে 5 ইয়ার প্ল্যান যে ৫ বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়। ওখানে তোমার বিভিন্ন প্রজেক্ট থাকে যে এই প্রজেক্ট নিয়ে আমি এতটুকু জিডিপি অ্যাচিভ করব। হেলথে আমার এতটুকু ইনভেস্টমেন্ট হবে। এখান থেকে এই আউটপুট আসবে। প্ল্যান মানেই মনে করো যে কাইন্ড অফ পলিসি। যে আমার এই জিনিস আসবে। তারপর আস্তে, আস্তে স্প্লিট করে, করে ছোট, ছোট প্রজেক্ট নেওয়া হয়। যেমন ধরো গভর্নমেন্টের আ প আস্তে, আস্তে যদি আমি এডুকেশনের কথা চিন্তা করি, গভর্নমেন্ট এডুকেশন কিভাবে আস্তে, আস্তে ইমপ্রুভ করছে। বাংলাদেশ আজকে যে পর্যায়ে আসছে। ধরো ১ম এ এডুকেশন সবাই কি স্কুলে যাইত? এখনকার মতো যেত না। এখন দেখো সবাই এট লিস্ট প্রাইমারি এডুকেশন মোটামুটি আ যে ছেলে-মেয়ে শহরের ইনফরমাল সেটেলমেন্ট এ থাকে তারাও এখন এট লিস্ট প্রাইমারি এডুকেশন টুকু নিচ্ছে। সো আ এডুকেশনের যদি বলো যে প্ল্যান সরকার আস্তে, আস্তে কিভাবে ইমপ্লিমেন্ট করছে। ১ম এ ধরো প্রাইমারি স্কুলে আগে বই দিত। সো প্রাইমারি স্কুলের বই ফ্রি করে দিল। তারপরে ধরো প্রাইমারি এডুকেশন ফ্রি, টোটালি ফ্রি, কমপ্লিটলি ফ্রি। ওরকম কোনো চার্জ নাই। যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোই পড়ো, জাস্ট পরীক্ষার ফি দেওয়া লাগে তাও সেটা ৳৫, ৳১০, ৳১৫, ৳২০ এর বেশি না। জাস্ট কাগজের দাম। এছাড়া আ ১ বছর পড়তে হয়তো তোমার ৳৩০ খরচ হবে। আর কোনো খরচ নাই। তো আ প্রাইমারি এডুকেশন ১ম এ ফ্রি করল। তারপর হচ্ছে ধরো উইমেনদের কোনো বেতন নাই। অবৈতনিক করল। তারপর মোটামুটি আ বই হচ্ছে প্রাইমারি স্কুল পর্যন্ত দিত। হাই স্কুল কেনা লাগতো। সো হাই স্কুল পর্যন্ত বই ফ্রি হলো। সো এইভাবে তারপর ধরো যেসব প্রত্যন্ত অঞ্চল সেখানে এই যে WFP এর হচ্ছে ফুড ধরো বিস্কিট দিত। তোমরা জানো যেসব অঞ্চল একটু পিছায় আছে তাই সেখানে বিস্কিট দেওয়া হতো। বা এখনো বাংলাদেশের কিছু, কিছু অঞ্চলে খাওয়ার ব্যবস্থা আছে। মানে খাইতে দেয়। আ বিভিন্ন গভর্নমেন্ট কোন জায়গায় জাপান সহায়তা দেয়। সো এরকম 8 5 ইয়ার প্ল্যানে এরকম স্টেপ বাই স্টেপ জিনিস থাকবে যে ৫ বছরে এডুকেশনে কি, কি কত বাজেট দেওয়া হবে, আ কি, কি কাজ করা হবে এরকম প্ল্যান থাকে। সো বাংলাদেশের আ ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হইছে। এরপর দেখো ন্যাশনাল আর কি প্ল্যান আছে। একটা আছে ন্যাশনাল ট্যুরিজম পলিসি। এটা ২০১০ সালে করা হয়। এখানে হচ্ছে ট্যুরিজমকে ফোকাস করে আ হচ্ছে প্ল্যান। সো আমার মনে হয় বাংলাদেশ এই জায়গায় অনেক পিছায়ে। বাংলাদেশ যদি আ মানে চাইতো আরো ভালো করতে পারত। ট্যুরিজম সেক্টর আরো ইমপ্রুভ করতে পারত। আ তো আগাচ্ছে আরকি। তো ট্যুরিজম পলিসি যদি তোমরা সার্চ দাও ডকুমেন্ট গুলো পাবা।
এগুলোই দেখবা যে কিভাবে ট্যুরিজম কে ইমপ্রুভ করতে হবে সেই বিষয়ের প্ল্যান আছে। সো এটা আমি এই ডকুমেন্ট আমি পড়ি নাই, সো বেশি কিছু বলতে পারছি না যে এখানে কি আছে। আরেকটা দেখো আছে ল্যান্ড ইউজ পলিসি, ন্যাশনাল ল্যান্ড ইউজ পলিসি। এটা এটা আমি পড়ছি। ন্যাশনাল ল্যান্ড ইউজ পলিসি 2001, দেখো অনেক আগে হয়েছে, 2001 সালে। সো এখানে ল্যান্ড ইউজ প্ল্যানিংটা কিভাবে হবে এটার একটা গাইডলাইন দেওয়া, যে কোন কোন টাইপের ল্যান্ড প্রিজার্ভ করতে হবে, কোন জিনিস করা যাবে, কোন জিনিস করা যাবে না, কোস্টাল এরিয়ায় কি করতে হবে, বিভিন্ন এরিয়ায় স্পেসিফিক জিনিসপত্র আছে। তো এটা হচ্ছে ন্যাশনাল ল্যান্ড ইউজ পলিসি। সো এই ডকুমেন্ট গুলো সবই ইম্পর্টেন্ট, তোমরা চাইলে প্ল্যানিং এর স্টুডেন্ট একটু পড়ে দেখতে পারো, গুগলে সার্চ দিলেই পাবা এইগুলো আর কি। তো এরপর গেল, তো ন্যাশনাল লেভেল অফ প্ল্যান গেল, এরপর আসি রিজিওনাল লেভেল অফ প্ল্যানিং। কেউ এক্সাম্পল দিতে পারবো রিজিওনাল লেভেল অফ প্ল্যানিং এর, যে কেউ এনিয়ন, মানে একটা রিজিয়নকে কেন্দ্র করে। ঢাকা ডিটেল এরিয়া প্ল্যানিং। ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান আসলে রিজিওনাল হয় না, এটা লোকাল। আরেকটু বড়, মানে এটাতে আরেকটু বড় এরিয়া যখন হবে তখন হচ্ছে স্যার রিজিওনাল। ঢাকা মেট্রোপলিটন স্যার ওটা হয় স্যার? মেট্রোপলিটন হইতে পারে, কিন্তু ওগুলা কাইন্ড অফ লোকাল আর কি। আরো একটু বড় এরিয়া যদি নাও, মেট্রোপলিটন এটা হইতে পারে। কক্সবাজারের স্যার ওই ট্যুরিজমের ওটা কি রিজিওনাল লেভেল প্ল্যানিং হতে পারে? হ্যাঁ সেটা হইতে পারে, মেট্রো রেল যদি এরকম রিজিয়ন, হ্যাঁ হতে পারে, এটা হতে পারে। সো দেখো রিজিয়ন আমি একটু স্পেসিফাই করে দেই। রিজিওনাল লেভেল অফ প্ল্যানিং, তোমরা তো রিজিয়নের ডেফিনেশন পড়ছো, যে সিম্পলি একটা এরিয়া যার কিছু ডিফাইনেবল ক্যারেক্টারিস্টিক্স আছে। সো এখন দেখো রিজিয়ন যদি বলি, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো কোস্টাল জোন পলিসি আছে, এটা বেসিক্যালি কোস্টাল এরিয়ার জন্য। এখন দেখো কোস্টাল এরিয়া, এই যে ব্লু মার্ক করা, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স অলমোস্ট সেম। সো এই কোস্টাল এরিয়ার জন্য, এই এক মিনিট একটু, কোস্টাল জোন পলিসি। সো কোস্টাল এরিয়ার ক্যারেক্টারিস্টিক্স সব হচ্ছে সেম কাইন্ড অফ। সো এই কোস্টাল জোন পলিসি আছে এখানে বেসিক্যালি, যেমন ধরো এখানে তোমার যদি একটা পলিসি স্পেসিফিক্যালি মেনশন করি, যে ইলিশ মাছ একটা নির্দিষ্ট টাইমে ডিম পারে, তোমরা জানো ওই টাইমে ইলিশ মাছ ধরলে পরবর্তীতে হয়তো আর পাওয়া যাবে না ইলিশ মাছ, ডিমওয়ালা মাছ যদি তুমি ধরে ফেলো। তো বেসিক্যালি তোমরা জানো যে একটা নির্দিষ্ট টাইমে ইলিশ মাছ ধরা নিষেধ, এবং এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হয় এখন। এবং ওই যে যারা জেলে আছে, ওই রিহ্যাবিলিটেশনের জন্য তারা টাকা বা এরকম কিছু একটা পায়, ওই কয়েক মাস যারা রেজিস্টার্ড জেলে আর কি। তো এই এই কথাটাই কোস্টাল জোন পলিসি আমি পড়ছি, ওখানে এরকম মেনশন করা আছে যে এই টাইম থেকে এই টাইম হচ্ছে ইলিশ মাছ ধরা যাবে না সমুদ্র থেকে। তাদের কিভাবে রিহ্যাবিলিটেশন হবে সেটাও লেখা আছে।
সো এগুলা হচ্ছে রিজিওনাল প্ল্যানিং। সো আরো অনেক কিছু থাকতে পারে, আমার মাথায় এটা আসছে। সো এটা দেওয়া আছে এখানে, রিজিওনাল লেভেল অফ প্ল্যানিং। সো এরকম কোন স্পেসিফিক রিজিয়নে, তারপর ধরো এই চিটাগং হিল ট্র্যাক্স নিয়েও অনেক পলিসি আছে, যেমন ধরো কি বলে হিল ট্র্যাক্স, এই যে হিল ট্র্যাক ডেভেলপমেন্ট হলে এখন যে ট্যুরিজমের ম্যাক্সিমাম অবদান, এই যে একটু ঘুরে আসলাম, সেনাবাহিনীর অবদান। তো তারপরে এই যে কাপ্তাই লেক হইছে, রাস্তাঘাট হইছে, সো ওই শান্তি চুক্তি হইছে, এগুলা কাইন্ড অফ ওই রিজিওনাল লেভেল অফ প্ল্যানিং এর মধ্যে পড়ে। যে হিল ট্র্যাক্স ল আছে, যে ওখানে কি দিয়ে কি হবে, শান্তি বাহিনী আছে, জানো, অনেক ব্যাপার স্যাপার। সো এগুলা রিজিওনাল প্ল্যানিং এর মধ্যে পড়ে। সো রিজিওনাল প্ল্যানিং কেন লাগবে, এই কোশ্চেন পরবর্তীতেও বিভিন্ন জায়গায় আছে। রিজিওনাল প্ল্যানিং, নিড অফ রিজিওনাল প্ল্যানিং। সো দেখো, টু মিনিমাইজ দ্য রিজিওনাল ডিসপারিটিস। সো ডিসপারিটি আমরা পরে পড়বো। এক কথাই হচ্ছে রিজিয়ন গুলোর মধ্যে ইকোনমিক ডিফারেন্স আর কি, ইকোনমিক ডেভেলপমেন্টের যে ডিফারেন্স, সেটা হচ্ছে রিজিওনাল ডিসপারিটি। যেমন ধরো ঢাকা অনেক ডেভেলপড, সেই তুলনায় পাবনা অত ডেভেলপড না। তো এটাই হচ্ছে রিজিওনাল ডিসপারিটি, মানে রিজিয়নের ইকোনমিক গ্রোথ সেম না। সো আমাদের রিজিওনাল প্ল্যানিং এর উদ্দেশ্য থাকবে এই বেসিক্যালি ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে রিজিয়নের ভিতরে যাতে ডিসপারিটি কমাইতে পারি আমরা, সব রিজিয়ন যাতে সমানভাবে ডেভেলপ করতে পারি। তারপর দেখো, বিভিন্ন ক্রিটিক্যাল প্রবলেম সলভ করা, ইমপ্রুভমেন্ট অফ ফিজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ডিশন। এত বোঝো, না বোঝার কিছু নাই। অ্যাড্রেস দ্য প্রবলেম অফ র্যাপিডলি ইনক্রিজিং পপুলেশন, না বোঝার কিছু নাই। হেল্পিং ন্যাশনাল প্ল্যানিং টেকিং ইনটু অ্যাকাউন্ট ইন্টার-রিজিওনাল অ্যালোকেশন অফ রিসোর্সেস। রিজিওনাল প্ল্যানিং এ থাকবে যে কোথা থেকে কোথায় ইম্পোর্ট হবে, এক্সপোর্ট হবে, কোন অঞ্চলে কি বেশি প্রোডিউস, সেটা কোথায় কোথায় যাবে, কি দরকার, কোন জায়গায় ল্যাকিং কত, সেটা কোন জায়গাতে আমদানি করা হবে, এরকম অনেক কিছু ইন্টার রিজিওনাল অ্যালোকেশন অফ রিসোর্সেস, এগুলো রিজিওনাল প্ল্যানিং এ থাকবে, এই কারণে দরকার। আর দেখো, রিজিওনাল প্ল্যানিং থেকেই তোমার দেখো ফরমেশন অফ ন্যাশনাল প্ল্যান এন্ড পলিসিস। সো এইগুলোর আলোকে আমরা ন্যাশনাল প্ল্যান ফর্মুলেট করতে পারবো। এরপর দেখো, লোকাল লেভেল অফ প্ল্যানিং। এটা হচ্ছে একেবারে লোকাল, একটা শহর বা একটা গ্রাম বা যে কোনো কিছু একটা ছোট লেভেলে, ধরো একটা রোড হচ্ছে, হচ্ছে ছোট একটা এলাকার রোড, সেগুলো হচ্ছে লোকাল লেভেল অফ প্ল্যানিং। সো এগুলার লোকাল অথরিটি এই প্ল্যান নেয়, যেমন সিটি, টাউন, মিউনিসিপ্যালিটি, পৌরসভা, বা একটা ভিলেজ, যদি ভিলেজের এখনো ওই ক্যাপাবিলিটি নাই। সো সিটি, টাউন, মিউনিসিপ্যালিটি, পৌরসভা, এখানে যে প্ল্যান গুলো হয় সেগুলো হচ্ছে লোকাল লেভেল অফ প্ল্যানিং। যেমন ওই যে বললে ডিটেল এরিয়া প্ল্যান ঢাকার, এটা অবশ্যই লোকাল লেভেল অফ প্ল্যান, ঠিক আছে। এখন তোমরা লোকাল লেভেল অফ প্ল্যান জানো, যেমন ড্যাপ, ঢাকা ডিটেল এরিয়া প্ল্যান, যেটা, সো এটা হচ্ছে লোকাল লেভেল অফ প্ল্যান। আর একটা আছে স্ট্রাকচার প্ল্যান। সো তোমরা পার্থক্যটা জানো কিনা, স্ট্রাকচার প্ল্যান আর ল্যান্ড ইউজ প্ল্যান যদি আমি বলি, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ল্যান্ড ইউজ প্ল্যানে ধরো একটু ডিটেলস থাকবে, যেমন কথার কথা আমি যদি স্ট্রাকচার বুঝাই, তাইলে ধরো, বা বিল্ট আপ এরিয়া বোঝাই, তাহলে বিল্ট আপ এরিয়ার মধ্যে কি কি পড়ে, রোড, তারপরে ধরো রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, এরকম এগুলো সব হচ্ছে বিল্ট আপ এরিয়া। আর এটা হচ্ছে ল্যান্ড ইউজ প্ল্যানে এরকম আলাদা 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 থাকবে, অনেক ধরনের ল্যান্ড ইউজ থাকবে। আর দেখো, স্ট্রাকচার প্ল্যানটা হচ্ছে একটা ব্রড পিকচার, হইতে পারে যে বিল্ট আপ এরিয়া, এই ধরো এই যে এই কালারটা কি আছে, আচ্ছা লেজেন্ড কি আছে, লেজেন্ডে দেওয়া আছে কি, আমি নিজেও বুঝতে পারছি না। তো ধরো এটা কথার কথা বিল্ট আপ এরিয়া বা আরবান এরিয়া। এর মধ্যে আরো অনেক টাইপ অফ, যেমন হচ্ছে বললাম তো রোড, তারপর ধরো রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, এগুলো হচ্ছে বিল্ট আপ এরিয়া। সো স্ট্রাকচার প্ল্যান হচ্ছে এরকম ব্রড পিকচার তুলে ধরা হবে যে শহরের, কথার কথা এটা হচ্ছে সিটি পেরিফেরিয়াল এরিয়া, এই যে রেড অঞ্চলগুলো,
এখানে ফিউচারে ডেভেলপ হবে সিটি। তো স্ট্রাকচার প্ল্যান হচ্ছে এরকম ব্রড পিকচার নিয়ে আসে, আর মাস্টার প্ল্যান বা ডিটেল এরিয়া প্ল্যান ওখানে, বা ল্যান্ড ইউজ প্ল্যান ওখানে ডিটেল ল্যান্ড ইউজ থাকে আর কি। সো যেমন ধরো এই যে কেডি এর আমি ডিটেলড এরিয়া প্ল্যান দেখাইছি, এখানে কোন জায়গায় কি ল্যান্ড ইউজ আছে একেবারে ডিটেলসে আছে। যেমন ধরো এখানে আমি কিছু আলাদা আলাদা করে দিছি, যে এই কালার এই বোঝায়। এটা ধরো এক্সিস্টিং ল্যান্ড ইউজ, আর এটা হচ্ছে প্রপোজড ল্যান্ড ইউজ। সো এখানে একটু খেয়াল করো, এই যে জায়গাগুলো এক্সিস্টিং ল্যান্ড ইউজে সব এগ্রিকালচারাল ল্যান্ড। দেখো প্রপোজড ল্যান্ড ইউজে এগুলো সব হচ্ছে হলুদ হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা। আর এই যে এগুলো মিক্সড ল্যান্ড ইউজ, মানে এই যে রোডের পাশ দিয়ে এগুলো সব কমার্শিয়াল এরিয়া হবে, কাইন্ড অফ মিক্সড ল্যান্ড ইউজ। এখানে রেসিডেন্সিয়ালও থাকতে পারে। সো এগুলো মিক্সড ল্যান্ড ইউজ, আর এই পাশে দেখো সব হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, মানে এক সময় আর এগ্রিকালচারাল ল্যান্ড কিছুই থাকবে না। সো খুলনার মাস্টার প্ল্যানের চেঞ্জ গুলো দেখো, যে রেসিডেন্সিয়াল এরিয়া 2012 সালে ছিল হচ্ছে 36%, সেইটা আমরা 2030 সালে হওয়ার কথা 54%, যদি সবগুলো ডেভেলপ হয়। মানে প্রপোজ প্ল্যানে 54% হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া করা হয়েছে কারেন্ট ল্যান্ড ইউজ থেকে। আর এগ্রিকালচার দেখো 30% ছিল, সেখান থেকে মাত্র 1% থাকছে শহরের মধ্যে এগ্রিকালচারাল ল্যান্ড। এখন দেখো এই ল্যান্ড ইউজ প্ল্যান ঠিক আছে, আমরা ক্রিটিসিজম করতে পারি, বাট আলটিমেটলি আসলে কোনো উপায় নেই এগ্রিকালচারাল ল্যান্ড ছাড়া এক্সপ্যান্ড করা। মানে আরবান এগ্রিকালচার যে থাকতে পারে, এই কনসেপ্ট বাংলাদেশে এখনো, বাংলাদেশের মতো ছোট দেশে মাস্টার প্ল্যানের মধ্যেও যে এগ্রিকালচারাল ল্যান্ড থাকতে পারে শহরের, এই কনসেপ্ট এখনো বাংলাদেশে অ্যাডপ্ট করতে পারে নাই আসলে। সো আর পজিটিভ দিক যদি বলো, যেমন রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস কারেন্ট মাত্র 0.5% ছিল, সেটা থেকে 2.4% হবে যদি সব ইমপ্লিমেন্ট হয় 2030 সালের মধ্যে। যেমন খুলনায় আসলে তোমার একটা বসার জায়গা নেই কোথাও, ঠিক আছে, পার্ক আছে অল্প কিছু, খুলনায় ঘোরার জায়গা নেই। পাবনার কি অবস্থা আমি অত ডিটেলসে জানি না, আমি খুলনায় শহরের কথা জানি, এই কারণে এক্সাম্পল দিচ্ছি। সো এগুলো হচ্ছে মাস্টার প্ল্যানের সমস্যা আর কি। তো এরপরে আসো যে ল্যান্ড ইউজ প্ল্যান আসলে কেন দরকার। এই যে আমরা সমস্যাগুলো দেখলাম, তো সমস্যা থেকে উত্তরণের জন্য একটা মাস্টার প্ল্যান দরকার। দেখো একটা সেফ, হেলদি, প্লিজেন্ট এন্ড সোশ্যালি ফাংশনাল লিভিং এন্ড ওয়ার্কিং এনভায়রনমেন্ট হুইচ প্রোভাইডস দ্য নিডস অফ ভেরিয়াস পপুলেশন গ্রুপস। তো বিভিন্ন পপুলেশন গ্রুপের চাহিদা মেটাতে যাতে পারে আর কি। তো সবই বোঝো, এগুলা বাংলা কথাবার্তা, তোমরা পরীক্ষায় এসে ভালো লিখতে পারবা। এরকমই লিখতে হবে এরকম না, মেইন জিনিস পড়ে মাথায় রাখবা যে কি কি জিনিস লেখা আছে, নিজের মতো করে লিখবা। তো দেখো এনভায়রনমেন্টাল প্রোটেকশন এন্ড প্রিভেনশন অফ এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, তো বোঝো যাতে ফ্লাড না হয়। সো ফ্লাড ফ্লোয়িং জোন যেগুলো আছে সেগুলো প্রিজার্ভ করতে হবে। তারপরে অন্য ধরো আর্থকোয়েকের কথা যদি ধরি, তাহলে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং করতে হবে। এরকম ল্যান্ড ইউজ প্ল্যানে অনেক কিছু থাকে। আহ আহ, তারপরে হচ্ছে এই তো এরকম অনেক কিছুই থাকে। তো এরপর দেখো প্রোটেকশন দ্য বিউটি অফ বিল্ট এনভায়রনমেন্ট এন্ড কালচারাল ভ্যালুস। সো কালচারাল ভ্যালুস বা ন্যাচারাল যে বিউটি যেগুলো আছে সেগুলো প্রিজার্ভ করতে হবে, এগুলো প্রিজার্ভ করাও হয়। তারপর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এন্ড আদার ন্যাচারাল ভ্যালুস, তো এগুলো প্রিজার্ভ করে বাকি অনুযায়ী প্ল্যান করতে হবে। বাট কতটুকু হয় আমি জানি না। এগ্রিকালচারাল ল্যান্ড সব হচ্ছে ভরাট করে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া হয়। এবার ধরো রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে হয়, খুলনার আগের যে মেয়র ছিল সে গালি দিত যে আমি কেডিএ যেখানেই রেসিডেন্সিয়াল এরিয়া করে সেখান থেকে খালগুলো গায়েব হয়ে যায়, তাইলে আমি খুলনার জলাবদ্ধতা সমস্যা কিভাবে সমাধান করব। যেমন এর বড় এক্সাম্পল হচ্ছে খুলনায় একটা রেসিডেন্সিয়াল এরিয়া আছে নিরালা, ওর মধ্যে বড় বড় দুইটা খাল ছিল, কিন্তু সে খাল সব ভরাট করে মানে প্লট করে ফেলছে আর কি। সো এগুলো হচ্ছে প্রবলেম আর কি। এরপর দেখো এফিশিয়েন্ট ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্স আমরা জানি লিমিটেড, সো এটার এফিশিয়েন্ট ইউজ করার জন্য আমার ল্যান্ড ইউজ প্ল্যান লাগবে। আমার ফাংশনালিটি অফ কমিউনিটিস and good building and appropriate traffic system, especially public transport, non motorized traffic, so এগুলা হচ্ছে
ল্যান্ড ইউজ প্ল্যানে থাকে। যেমন তোমার যদি আমি ঢাকার কথা বলি, ঢাকার মাস্টার প্ল্যান কেউ দেখছো কিনা জানি না, ঢাকার মাস্টার প্ল্যানে কিছু রিং রোড আছে। মানে এই যে ঢাকা যদি সেন্টারে থাকে, ঢাকা এখান থেকে এই বরাবর একটা রিং রোড, এই বরাবর রিং রোড, সম্ভবত 5টা রিং রোড আছে। তারপরে এমআরটি লাইন, এমআরটি 1 2 3 4 5 6, এমআরটি মেট্রো রেল লাইন আছে কতগুলো। তো সব এগুলো হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য। তো ওভারঅল ট্রান্সপোর্টেশন সিস্টেম বলো বা যে কোনো কিছু ইমপ্রুভ করার জন্য ল্যান্ড ইউজ প্ল্যান আসলে দরকার। সো ওই যে ওভারঅল মাস্টার প্ল্যান আছে, ওখান থেকেই কিন্তু বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয় আর কি। তারপর দেখো ইকোনমিক অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট, ফেভারেবল বিজনেস কন্ডিশন অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ সার্ভিসেস, এইসব বুঝো। এটাতে পড়ে নিজের মতো করে লিখবা যে অবজেক্টিভস অফ ল্যান্ড ইউজ প্ল্যান আসলে কি, বা পারপজ অফ ল্যান্ড ইউজ প্ল্যানিং বললে এইগুলো তোমরা পরীক্ষায় লিখবা। আর এখানে আরেকটা কোশ্চেন ছিল কি, রিজিওনাল প্ল্যানিং এর দরকার কেন আর কি। সো এগুলা একটু নিজের ভাষায় লিখবা। আর হচ্ছে প্রত্যেকটা লেভেল অফ প্ল্যানিং এবং এর এক্সাম্পল, লিস্ট একটা এক্সাম্পল দিয়ে যেন 1 লাইন লিখতে পারো যে এই ডেল্টা প্ল্যান, তাই ডেল্টা প্ল্যানে এই জিনিস আছে, 1 2 লাইন লিখতে পারো। আর কিছু নাই, থ্যাংক ইউ। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, তারপর আমি একটু ল্যাবের আপডেট নিব সবার। কারো কোনো কোশ্চেন? এই কারোর মনে হয় কোনো কোশ্চেন নাই? এখন আমার কাছে আমার একটা আমি একটা গ্রুপের ইয়া পাইছি। এই যে গ্রুপ লিস্ট আমি পেয়েছি। তো তোমাদের করার কথা লিখবা। তো এই গ্রুপ 1 রাশিদুল হাসান আসো, 22 রোল। জি স্যার। বলো তোমাদের কি অবস্থা, তোমরা কি কাজ টাজ করতে পারছো? স্যার আমরা হচ্ছে 2011 সালের যে পপুলেশন সেন্সাস আছে ওইখান থেকে ইন্টারনাল মাইগ্রেশন গত 5 বছরের ওভারঅল ওইটা পাইছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের। কিন্তু যখন আমরা 2022 সালেরটা খুঁজতে গেছি তখন আমরা হচ্ছে ডিভিশনাল ডাটাগুলো পাইছি, কিন্তু ওভারঅল যে ডিস্ট্রিক্ট ডাটাগুলো ওইগুলো হচ্ছে স্যার আমরা মানে এখন পর্যন্ত কালেক্ট করতে পারিনি। মাইগ্রেশন রিপোর্ট পাবলিশ হয় নাই, বুঝছি। এখন আমি তো এগুলো দিছিলামই, তোমরা নিজেরা কি খুঁজে বার করছো তাই বলো, কিছু পাইছো? স্যার এরপর হচ্ছে এখানে আমরা হচ্ছে কেন ইন্টারনাল মাইগ্রেশন হচ্ছে বা কজ কি, বা হচ্ছে এখানে কেন এক একটা ডিস্ট্রিক্টে মানে কিছু কিছু ডিস্ট্রিক্টে মাইগ্রেশন বেশি হচ্ছে এবং কেন অন্যান্য ডিস্ট্রিক্টে কম হচ্ছে, এখানে আমরা অনেকগুলো ফ্যাক্টর স্যার জানতে পারছি এখান থেকে। ওই রিপোর্টে ছিল? জি স্যার, এই রিপোর্টে আছে এটা। আচ্ছা, এই গ্রুপ 2 তুমি মিউট করো। গ্রুপ 2 কি মাইনুদ্দিন নাকি? এমডি মাইনুদ্দিন আসো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমাদের আপডেট কি বলো? স্যার আমরা আসলে স্যার গত ছুটিতে স্যার মানে ট্যুর ছিল, আবার সবাই বাড়ি চলে গেছে স্যার, ওইভাবে কিছু এখনো করতে পারিনি স্যার। তো আমরা স্যার এই সপ্তাহের মধ্যেই করবো স্যার। আচ্ছা, এখন এই প্রজেক্ট আদৌ করতে পারবো কিনা এটাই তো বুঝতে পারছি না। এখন বাংলাদেশে কোনো কাজ করতে গেলে দেখো 11 সালেরটা পাবলিশ হয়েছে, 22 সালেরটা এখনো পাবলিশ হয় নাই। আমি স্যার রাজা যেটা বললো একটু আগে স্যার, আমি একটু আজকে সন্ধ্যার দিকে চেক করছিলাম স্যার, এরকমই স্যার 22 সালের কোনো কিছু ডাটাই ওইভাবে পাওয়া যাচ্ছে না স্যার। 11টা পাওয়া গেলেও খুবই লিমিটেড ডাটা পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাইলে কি করা যায় দেখতে হবে।
সো আমি বুধবার বলছি, আজকে সোমবার বুধবার না ল্যাব নেওয়ার মানে ক্লাস নেওয়ার কথা। শনিবার আর সোমবার স্যার। ও সরি, শনিবার আর সোমবার, আবার নেক্সট শনিবারে। জি স্যার। ওকে, সো তোমরা যা যা ডেটা পাও প্লাস আরো সার্চ দিতে হবে মাইগ্রেশন ইউএনডিপি বা একটা অর্গানাইজেশনই আছে কি মাইগ্রেশন এন্ড কি অমুক তমুক, ওদের কোনো ডেটা আছে কিনা দেখবা। সেটা হইতে পারে বাংলাদেশের বা বাংলাদেশ থেকে অন্য দেশেও মাইগ্রেশন দেখতে পারো, অসুবিধা নাই। তো এই জিনিস দেখে আমারে দেখাইতে হবে যে আমি এই ডেটা পাইছি। গ্রুপ স্ক্রিনশট তুলে রাখবা দরকার হয়, বা পিডিএফ এর পেজ মনে রাখবা, পেজ নাম্বার লিখে রাখবা, আমাকে দেখাবা এই ডেটা পাইছি প্রত্যেক গ্রুপ আর কি। সো আমার মনে হয় এটা যদি আগে জানাইতে পারতে, শুক্রবারে যদি তোমাদের ছুটি কি বার, বৃহস্পতি শুক্র না? জি স্যার। তো শুক্রবারে তোমরা তোমাদের গ্রুপে মেসেজ মনে হয় শুধু সিআর দিতে পারে নাকি, রেস্ট্রিক্ট করে রাখছে নাকি? না স্যার, রেস্ট্রিক্ট নাই স্যার। আচ্ছা আচ্ছা, তাইলে তোমরা গ্রুপ 1 গ্রুপ 2 এইভাবে তোমরা শুক্রবারে একটু ছবি পাঠায়ো তো যে আমি এই টাইপের ডেটা পাচ্ছি। যদি দেখি যে আমি যেটুকু করছি এর বেশি সম্ভব না, তাহলে একটু ভেবে দেখবো যে করানো যায় কিনা এই জিনিস, তাহলে চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ করা লাগবে না, যা আছে ওটা দিয়েও করা যাবে, কিন্তু কতটা ভালো হবে এটা বুঝতেছি না। সো তোমরা কি কি ডেটা পেয়েছো গ্রুপ 1 2 যেগুলো কমন আছে সেগুলোও দাও, একজন গ্রুপ দিলে আর বাকিদের দেওয়ার দরকার নেই। বাট নতুন কি পাইছো এটা আমরা শুক্রবার রাতের মধ্যে আমার এই গ্রুপে পাঠাবা যে এই ডেটা পাওয়া যাচ্ছে। গ্রুপ লিডার যে সে পাঠাবা, গ্রুপ 1 পাঠায়ে নিচে 1-2 লাইন লিখে দিবা যে এই অবস্থা, বাংলা ইংলিশ যে কোনো কিছু, হোয়াটএভার ইউ ওয়ান্ট, এই আর কি। তো ঠিক আছে, সো আজকে তোমরা ট্যুরে ছিলে, আমিও ট্যুরে ছিলাম, অনেক মজা টজা হয়েছে। এখন ক্লাসে ফিরে আসতে হবে। তো আমি নেক্সট দিন থেকে সিরিয়াস, শনিবারে অনেকক্ষণ ক্লাস হবে, তোমরা শুক্রবারে একটু পাঠায়ো। ঠিক আছে, কাজ বুঝছো? হবে পসিবল? জি স্যার, আমরা করার চেষ্টা করবো স্যার। হ্যাঁ, শুক্রবারে তোমরা স্ক্রিনশট পাঠাবা কোন কোন টাইপের ডেটা আছে। সো এখান থেকে আমি বলবো কি কি এন্ট্রি দিতে হবে, দিয়ে আমরা কাজটা কতদূর আগায় নিতে পারি। সো শুক্রবারে রাত্রের মধ্যে পাঠাই দিও, আমি শনিবার সকাল থেকে দেখব। ঠিক আছে, ওকে, জি স্যার। আচ্ছা।